শুরু করছি আজ নজরে যে খবর এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ ডিএ আন্দোলনকারীরা তারা কিন্তু আজকে সকাল থেকেই নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় বসে রয়েছেন এবং দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে পুলিশের, এমনটাই জানা যাচ্ছে। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীরা সরব হয়েছেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ 4% ডিএ ঘোষণা করেছে, কিন্তু তারপরেও এখনো কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনে অনড় ডিএ আন্দোলনকারীরা। এবং আজ সকাল থেকেই নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি যৌথ সংগ্রামী মঞ্চের। বাস স্ট্যান্ডে আগে থেকেই ব্যারিকেড পুলিশের, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের। আদালতের রায় দেখিয়ে ধর্ণায় বসার দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। ভোর থেকেই নবান্নের সামনে যৌথ মঞ্চের ধর্ণা। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে যে নবান্নের সামনে কিন্তু ডিএ আন্দোলনকারীরা ধর্নায় বসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখতে পেলাম পুলিশ এসে মাইকিং শুরু করলো এবং বাকবিতণ্ডা বেঁধে গেল। একদম সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথাবার্তা, তাদের ধাক্কাধাক্কিও দেখা গেল। এর পুলিশের দাবি যে এখানে সাউলিং করা যাবে না, এখানে চেঁচামেচি করা যাবে না, গান বাজনা করা যাবে না, তাদের আওয়াজ তোলা যাবে না। তারাই যে নবান্নের সামনে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনে তারা যেভাবে বসে রয়েছে এবং তাদের প্রতিবাদ তুলে ধরছে। আমি সরাসরি একজন মোর সিনিয়র একজন রয়েছে আন্দোলনকারী, তার থেকেই জানবো যে অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে 40, 42, 46% ডিএ পেয়েছে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী 4% আপনাদের আন্দোলন করে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে আপনারা এই আন্দোলন করছি। পুলিশ কেন বাধা দিচ্ছে? পুলিশ বাধা দিচ্ছে কারণ পুলিশ কোর্টকে মানে না। এই রাজ্যে তো এইটাই দস্তুর হয়েছে যে যারা প্রশাসনে বসে আছে তারা কোর্টের অর্ডার মানবে না। তো এবারে ডিএ কেসে হেরেছে সরকার, সুপ্রিম কোর্টে চলে গেছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেইটা বলছে যে না ডিভিশন বেঞ্চ না বললে বসতে দেবো না। এটা কি কোনো আইনের কথা? যতক্ষণ না ডিভিশন বেঞ্চের অর্ডার হচ্ছে ততক্ষণ তো আমাদের নবান্ন বাস স্ট্যান্ডে বসতে দিতে হবে। এবং আমরা সেখানে যদি কোনো নয়েজ পলিউশন হতো তাহলে কোর্টের অর্ডার ভায়োলেট হতো। পুলিশ এসে মিথ্যে কথা, বেআইনি কথা বলছে যে এখানে নাকি রেসিডেন্টদের অসুবিধা হচ্ছে। এখানে আপনি দেখান তো কোনো রেসিডেন্টের বাড়ি আছে? এখানে কোনো পাবলিক বাস করে? পুলিশ মিথ্যে কথা বলছে, সেই কারণে আমরা প্রতিবাদ করেছি যে একটি রেসিডেন্সিয়াল লোককে আপনি নিয়ে আসুন যে যিনি বলছেন যে তার অসুবিধা হচ্ছে, তাহলে আমরা বন্ধ করে চলে যাব, এখানে বন্ধ করে দেবো, আমরা প্রতিবাদ করব না। পুলিশ সেটা কিছু আনতে পারেনি, তখন তারা পিছিয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো 4% ডিএ ঘোষণা করেছেন, তাতেও কি আপনারা সন্তুষ্ট না? আরো কি আপনাদের দাবি? না, এই টাকাটা তো দেয় কেন্দ্রীয় সরকার, মুখ্যমন্ত্রীর 1 পয়সা কর্মচারীদের জন্য খরচ নেই। শিক্ষক, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েতে 40% টাকা ওনাকে দিতে হয়, 60% টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে। উনি সেই টাকার কোনো হিসেব দিতে পারেননি। সব রাজ্যে এই ডিএ দিয়েছে, এটা আমাদের অধিকার। আর যে মুখ্যমন্ত্রী বলে যে কেন্দ্রীয় সরকারের নাকি পে কমিশন নেই, সেই জন্যে ডিএ দেয়, আর এই রাজ্যে পে কমিশন আছে বলে উনি ডিএ দিতে পারেন না, এই যার জ্ঞানের বহর, সেই মুখ্যমন্ত্রী কি জবাব দেবো বলুন তো? উনি গাজোয়ারি করে 12 বছর ধরে চেষ্টা করেছেন আটকাতে। আজকে কর্মচারীদের আন্দোলনের বাঁধ ভেঙে গেছে, উনি ওই জন্য ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে 4% দিয়ে ভাবছেন মুখ রক্ষা করবে, বাকিটা পুলিশ সামলাবে। কিন্তু উনি জানেন না কর্মচারীদের কি শক্তি। উনি যদি এখনো না মেনে নেন, আগামী দিনে উনি টের পাবেন। আমি আরেকটি আন্দোলনকারীর কাছে যাব, তিনি সকাল থেকেই দেখছি পুলিশের সাথে কথাবার্তা বলছেন। এই যে আন্দোলন আপনাদের থামানোর চেষ্টা করছি, কেন? এ তো বলা খুব কঠিন। কেন মানে তিনি আমাদের নিশ্চয়ই ভয় পেয়েছেন, কারণ আমরা তো হাইকোর্টের অর্ডারে এখানে বসেতে এসেছি এবং যেখানে আমাদের জায়গা দেওয়া হয়েছিল ওই বাস স্ট্যান্ডের ওইখানে 2000 স্কোয়ার ফুট রিট পিটিশনে লেখা আছে। এখন অর্ডারে তো এত কথা লেখা থাকবে না,
রিট পিটিশনের কথা ওনারা জানেন, ওদের অ্যাডভোকেটের লোকেরা ছিল, তারাও জানে, কিন্তু তবু ইচ্ছা করে যেহেতু ওনাদের গায়ে জোর বেশি আমাদের ঠেলছেন। কিন্তু আমরা ওনাদের কোনো প্রভোকেশনে পা দিইনি। আমাদের এই জায়গায় ওরা বসতে দিয়েছে, এইটুকু জায়গায় আমরা বসে আছি, আমাদের মাইক টাইক সব আটকে দিয়েছে। আমরা এই কণ্ঠস্বরে স্লোগান দিচ্ছি, তাতেও যদি ওনাদের মনে হয় সাউন্ড পলিউশন হচ্ছে তাহলে ওনারা ওনাদের পদক্ষেপ নেবেন, আমাদের তো কিছু করার নেই। এবার ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন তো সেটা যেতে যেতে অন্তত 2টো বাজবে, তো তা সেই অবধি তো আমরা এখানে থাকবো, তখনও তো সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ভ্যালিড। এবার ডিভিশন বেঞ্চ যে অর্ডার দেবে তখন আমরা তাকে যদি আমাদের বলে তোমরা চলে যাও তাহলে আমরা চলে যাব, কিন্তু নির্দেশ মেনেই চলবে। আমরা কোর্টের নির্দেশ মেনেই তো আছি। আমরা কোর্টের নির্দেশ ওনারা মানছেন না, বা ভাষা পুলিশই মানছে না, প্লাস প্রশাসনের লোকেরা তো আমাদের চেয়ে ইংরেজি ভালো জানে, তারা তো IAS IPS অফিসার, তারা যদি এরকম আচরণ করে সেটা তো গ্রহণযোগ্য নয় এবং বাঞ্ছনীয় নয়। দেখো, একবারে তুমি শুনতে পারলে একেবারে কোর্টের নির্দেশ অনুযায়ী তারা সকাল থেকে ভোর 5টা থেকে এসেছে এই নবান্ন বাস স্ট্যান্ডের কাছে। কিন্তু প্রথমে যে জায়গায় এই যৌথ মঞ্চের আন্দোলনের যে জায়গা নির্ধারিত করেছিল কলকাতা হাইকোর্ট, সেই জায়গায় তাদের দেওয়া হয়নি। একটা ছোট্ট জায়গা, আরেকটি বাস স্ট্যান্ড যেটা নবান্নের একদম সামনে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে তাদের বসতে দেওয়া হয়েছে এবং বারবার পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, বচসাও বেঁধে যাচ্ছে পুলিশের সঙ্গে, যেখানে রাউলিং করা যাবে না, এখানে কোনোরকমভাবে মাইক লাগানো যাবে না। আশেপাশের মানুষজনের নাকি কমপ্লেন এসছে, এখানে অভিযোগ এসছে, তাদের অসুবিধে হচ্ছে। কিন্তু বক্তব্য যে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কেন এই মিথ্যে পুলিশ এই অভিযোগ আনছে, কেন এই যৌথ মঞ্চের যে আন্দোলন, ডিএ নিয়ে যে আন্দোলন, বকেয়া ডিএ নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, এটাই অবশ্যই এই প্রশ্নটাই সামনে আসছে। জগন্নাথ, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথের সঙ্গে। ডিএ আন্দোলনকারীরা নবান্ন বাস স্ট্যান্ডের সামনে এই মুহূর্তে আন্দোলন ধর্ণা কর্মসূচি জারি রেখেছে এবং সেই বিষয়ে আপডেট দিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ। এবং এই ডিএ আন্দোলনকারীদের এই আন্দোলন, এই ধর্ণা কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই চলবে। এবার আসবো পরবর্তী খবরে। বীরভূমে, অর্থাৎ বীরভূমের দিকে আমাদের নজর থাকবে এবং রাজ্য সরকারের আয়োজনে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পৌষ মেলার আয়োজন করা হয়েছে। একেবারে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বিশ্বভারতীর যে পূর্বপল্লীর মাঠে, সেখানেই কিন্তু এই পৌষ মেলার আয়োজন। আবারও জানিয়ে রাখি, রাজ্য সরকারের আয়োজনে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত পৌষ মেলার আয়োজন। এবং আরও একটি বিষয়, যে এই পৌষ মেলাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বারে বারে পৌষ মেলা হবে কি হবে না সেই নিয়ে একটা অনিশ্চয়তা ছিল এবং তারপরে রাজ্য সরকার কিন্তু সেখানে হস্তক্ষেপ করে এবং তারপরে তারা যে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ রাজ্য সরকারের আয়োজনেই কিন্তু 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই পৌষ মেলার আয়োজন করা হয়েছে। বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে এই পৌষ মেলার আয়োজন করা হয়েছে। একেবারে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা আমাদের প্রতিনিধি, বীরভূমের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে কথা বলবো। মনে যেমনটা আমরা দেখতে পেয়েছি যে পৌষ মেলা নিয়ে কিন্তু বারে বারেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তারপরে অবশেষে রাজ্য সরকারের হস্তক্ষেপে কিন্তু এই পৌষ মেলার আয়োজন করা হয়েছে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। এখন কি মানে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কিরকম? হ্যাঁ দেখো, একেবারেই তাই। এখন আর অনিশ্চয়তা শব্দটা ব্যবহার না করাই ভালো। তার কারণ শান্তিনিকেতনের ঠিক আকাশে কালো মেঘ কিন্তু কেটে গেছে। এখন কনকনে ঠান্ডা একটা শীত গায়ে পিঠে দিয়ে এবং রোদ্দুর পিঠে দিয়ে আপার মানুষ, সাধারণ মানুষ কিন্তু শান্তিনিকেতনে পৌষ মেলা উপভোগ করবে, সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তার আগে তুমি জানো, তুমি যেটা বলছিলে যে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই মেলা চলবে, অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর 5 দিন এই মেলা চলবে। এবং অবশ্যই তার শেষ মুহূর্তের যুদ্ধকালীন যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্বই কিন্তু এই মুহূর্তের ছবি কিন্তু উঠে আসছে। অবশ্যই বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম পূর্বপল্লীর মাঠে, বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই শান্তিনিকেতন পৌষ মেলা রাজ্য সরকার বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম পরিচালনা করছে। এবং এই পৌষ মেলা
করার ক্ষেত্রে শান্তিনিকেতন ট্রাস্ট, বিশ্বভারতীর যারা কর্তৃপক্ষ, যারা প্রতিনিধিরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কার্যত এই পৌষ মেলা সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করার জন্য তারা কিন্তু এগিয়ে এসছেন। অবশ্যই যে দপ্তরের কথা না বললে নয়, বীরভূম জেলা প্রশাসন, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই মেলা যেদিন থেকে ঘোষণা হলো, বিশ্বভারতী মাঠ দেওয়ার সিদ্ধান্ত নিল, বিশ্বভারতী মাঠ দিল রাজ্য সরকারকে, বীরভূম জেলা প্রশাসনকে, বীরভূম জেলা প্রশাসন ডিক্লেয়ার করলো যে পৌষ মেলা আমরা পূর্বপল্লী মাঠে করছি। তারপর থেকেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি কার্যত আদা জল খেয়ে পূর্বপল্লীর মাঠে পড়ে রয়েছেন এবং তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন যে যেমন করে হোক এই মেলা সফল করতেই হবে। তুমি জানো স্বর্ণালী, সেটা হচ্ছে যে বিগত 3 বছর কিন্তু পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে হয়নি, সেটা যে কোনো টানাপোড়েনের মধ্যেই। তুমি জানো যেটা অভিযোগ ছিল তৎকালীন সেই সময় উপাচার্যকে বন্ধ করে রেখেছিলেন। খুব স্বাভাবিকভাবেই 3 বছর পর শান্তিনিকেতন পৌষ মেলা খুলল শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে। খুব স্বাভাবিকভাবেই চলতি বছর পৌষ মেলায় যে রেকর্ড সংখ্যক যারা পর্যটক বা যারা দর্শনার্থী যারা আসবেন, তাদের যে একটা রেকর্ড সংখ্যক ভিড় হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনের বিশেষ করে ট্যুরিজম যে ব্যবস্থা, অর্থাৎ পর্যটন ব্যবস্থা, সমস্ত হোটেল, যে সমস্ত সরকারি বেসরকারি হোটেল রয়েছে সমস্ত হোটেল কিন্তু বুক হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। 7ই পৌষ সকালে ছাতিমতলায় বিশেষ ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে এই পৌষ উৎসবের সূচনা হয়ে যাবে এবং 5 দিন এই পৌষ মেলা চলবে। একদিকে অবশ্যই শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষ মেলার মাঠে বিনোদন মঞ্চ, সেই মঞ্চে 5 দিন ধরে বাংলার লোক সংস্কৃতি, যারা ভাদু গান বলো, ছৌ বলো, রায়বেশে বলো, পঞ্চরস বলো এবং বাউল গানের বাউল শিল্পীদের যে একতারা সুর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠকে মুখরিত করবে। অন্যদিকে অবশ্যই এই জমজমাট হয়ে উঠবে শান্তিনিকেতন পৌষ মেলা। বিশেষ করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মেলা হচ্ছে বিশ্বভারতীর ইতিহাসে। অর্থাৎ অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়েছে এবং তারপরে অবশেষে রাজ্য সরকারের আয়োজনে কিন্তু 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই পৌষ মেলার আয়োজন করা হয়েছে। এবং তুমি যেমনটা বললে, আমাদের যেমনটা জানালে যে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে কিন্তু এই পৌষ মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলা চলবে। জানি ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে একটা ছোট্ট সময় বিরতির, ফিরছি আরো খবর নিয়ে। ফিরলাম বিরতির পর এবং এবারে নজর রাখবো যে দিকে, অর্থাৎ হুগলির দিকে আমরা নজর রাখবো। এবং যেমনটা দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে 22শে ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে তৃণমূলের মাসব্যাপী জনসংযোগ এবং তৃণমূলের এই মাসব্যাপী জনসংযোগে হুগলিতে আজকে সেখানে নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 35টি ব্লকে 45 দিন ধরে হবে এই জনসংযোগ। তৃণমূলের মাসব্যাপী জনসংযোগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং হুগলিতে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুরু এই জনসংযোগ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি রয়েছেন দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখন যেমনটা আমরা জানি যে তৃণমূলের মাসব্যাপী জনসংযোগ প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে, সেখানে আজকেই হুগলিতে কিন্তু এই জনসংযোগের নেতৃত্বে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দেখো, আমরা যেটা জানতে পারছি হুগলির পুরসুরা থেকে প্রথম শুরু হচ্ছে এই যে জনসংযোগ যাত্রা। এইখানে সাজো সাজো রব চলছে পুরসুরাতে বলা যেতে পারে। এখানে তৃণমূলের সমস্ত কর্মকর্তা থেকে কর্মী সমর্থকরা একে একে এসে হাজির হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হয়তো এসে পৌঁছবেন। এখন দেখতে পাচ্ছি যে সমর্থকদের মধ্যে একটা উল্লাস ছড়িয়ে পড়েছে। আর এই যে কেন্দ্রের যে বঞ্চনা তার প্রতিবাদে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মহিলাদের অসম্মানজনক যে চরম অব্যবস্থার কেন্দ্র সরকার রাজ্যের প্রতি, সেটা নিয়ে তারা প্রতিবাদের একটা ডাক দিয়েছেন। আমরা এই মুহূর্তে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিকের সঙ্গে। দাদা, কি বলবেন, একটু আমাদেরকে বলবেন এই যে জনসংযোগ যাত্রা আজকে আপনাদের পুরসুরা থেকে শুরু হচ্ছে? দেখুন, আজকে এখানে যেটা আমাদের যা প্রোগ্রাম আছে, আমাদের এখানের বিধায়িকা এবং মহিলা সাংগঠনিক যিনি নেত্রী ডক্টর করবী মান্না, ওনার নেতৃত্বে আমাদের এই প্রোগ্রাম এখানে আজ হবে। একটু পরেই এখানে আমাদের রাজ্য সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া উনি আসছেন এবং আমরা সবাই একত্রিত হয়ে এই প্রোগ্রাম আমরা আজকে সাকসেসফুল করব। এই যে কেন্দ্রের যে বঞ্চনা রাজ্যের প্রতি, কি বলবেন?
দেখুন, কেন্দ্র সরকার বরাবরই সমস্ত জায়গাতেই দেখেছেন দ্বিচারিতা করে আসছেন। আপনারা নিশ্চিত দেখেছেন যে কিছুদিনের মধ্যেই একাধিক এমপিদের সাসপেন্ড করেছে। ঠিক আছে, ওরা ওদের নিজেদের মতো করে একতন্ত্র সারা ভারতবর্ষে চালাতে চায়, কিন্তু এইভাবে তো দেশ চলে না। দেশ হচ্ছে সবাইকে মিলে ঐক্যমত হিসাবে কিন্তু চালাতে হয়। কিন্তু এখানে আইএনডিআইএ জোটে নেতৃত্ব দিতে চাইছেন চলেছেন আমাদের রাজ্যের সিএম, তো এই যে কি চাইছেন, আপনারাও কি চাইছেন? আমরা চাইবো আমাদের 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চাইবো দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা শুনলাম ওনার বক্তব্যতে স্পষ্ট হয়ে গেল যে আমাদের রাজ্যের সিএমই যেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন এবং সেই জায়গাটা দখল করতে পারেন। এই যে সমস্ত বিষয়টা নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বললেন এবং তাদের মধ্যে সামনের বছরই যেহেতু লোকসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু তৃণমূলের এই জনসংযোগ প্রক্রিয়া, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, যে রাজ্য সরকার কি তাদের কাছে আরো বেশি করে পৌঁছতে চাইছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে? একদমই, রাজ্য সরকারের যে বহুমুখী প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত। তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছিলাম তারা বিভিন্নভাবেই তাদের সমস্ত কিছু ভাতা থেকে কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা পেয়েছে। তারা রাজ্য সরকারের প্রতি খুব খুশি। তারা বলতে চাইছে আগামী দিনেও যেন এই সরকার এই রাজ্যে থাকে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কিছু কিছু সময় কিছু প্রকল্পের অর্থাৎ রাজ্য সরকারের কিছু প্রকল্পের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ ওঠে যে বহু মানুষ তারা কিন্তু পাচ্ছেন না। সেখানে কি এই জনসংযোগ প্রক্রিয়া অনেকটাই কাজ করবে তাদের জন্য? অবশ্যই অবশ্যই, এই যে জনসংযোগ প্রক্রিয়া করছে, সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছে শাসক দলের নেতা নেত্রীরা এবং যারা পায়নি তাদেরকে সেই জায়গাগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করছে এবং এতেই খুশি। এই চাষির দুয়ারে চাষের কথা বলে একটা প্রকল্প নতুন এখানে শুরু করেছিলেন এই শাসক দলের নেতা নেত্রীরা, তাতে চাষিরা পর্যন্ত চাষি মহলে একটা খুশির হাওয়া বলা যেতে পারে। একেবারেই ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের মাসব্যাপী জনসংযোগ প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। হুগলিতে কিন্তু এই জনসংযোগ প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই প্রক্রিয়া কিন্তু চলবে একেবারে 22শে ডিসেম্বর থেকে 45 দিন, অর্থাৎ আগামী 45 দিন চলবে এই তৃণমূলের জনসংযোগ প্রক্রিয়া। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। আজ আলিপুর কোর্টে আবাসন দুর্নীতি মামলার রায় এবং সেখানে হাজিরা দেওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। আপনারা জানেন যে ফ্ল্যাট প্রতারণা মামলায় ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে সেখানে অভিযুক্ত তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং সেই মামলার রায় আজ আলিপুর কোর্টে হবে। সেইখানে হাজির থাকার কথা রয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। আজ আবাসন দুর্নীতি মামলার রায় আলিপুর কোর্টে, এই মামলার রায় সেখানে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? এখনো কি নুসরত জাহান এসে পৌঁছেছেন ওখানে হাজিরা দিতে? দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখবো যেটা অভিযোগ যে 2014 সালে তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, তার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে যে তিনি বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। 429 জন মানুষের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন ফ্ল্যাট দেওয়ার নামে। কিন্তু যারা টাকা দিয়েছেন অর্থাৎ যারা প্রতারিত, তাদের যেমনটা অভিযোগ যে তারা কিন্তু কোনোভাবেই ফ্ল্যাট পাননি বা টাকাও ফেরত পাননি। এই কারণে তারা গড়িয়াহাট থানাতে এফআইআর করে। তবে তাদের অভিযোগ ছিল যে তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তাদের নিয়ে অর্থাৎ প্রতারিতদের নিয়ে ইডির দ্বারস্থ হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দ্বারস্থ হয় এবং তারপরই গোটা বিষয়টি কিন্তু সামনে আসে এবং আজ কিন্তু আলিপুর জাজেস কোর্টে সেই মামলার শুনানি রয়েছে এবং সেটাই দেখার যে আজ কি নির্দেশ দেয় আলিপুর জাজেস কোর্টের বিচারক। এবং এখনো পর্যন্ত কিন্তু নুসরত জাহান, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, তিনি কিন্তু আদালতে এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি। শুভজিৎ, ইতিমধ্যেই কি সেখানে প্রতারিত ব্যক্তিরা এসে পৌঁছেছেন? তাদের কি বক্তব্য নুসরত জাহানের বিরুদ্ধে? তাদের কি প্রতিক্রিয়া?
দেখো, এই মুহূর্তে প্রতারিতরা কেউ আদালতে আসেনি, তবে যত বেলা বাড়ছে তারা আদালতে আসবে। এবং তাদের যেমনটা অভিযোগ ছিল যে তারা কিন্তু নুসরাত জাহানকে, অর্থাৎ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, 7 সেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানির নামে কিন্তু তাদের অভিযোগ যে ফ্ল্যাট দেওয়ার নামে কিন্তু 429 জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং তারপর তারা ফ্ল্যাট পাননি বা টাকাও ফেরত পাননি। এবং গড়িয়াহাট থানায় এফআইআর করা হয়, আলিপুর কোর্টে কিন্তু ক্রিমিনাল ফাইল করা হয়, তারা ক্রিমিনাল ফাইল কেস করে এবং আলিপুর কোর্ট থেকে তাকে সমন করা হলেও কিন্তু তিনি আসেননি, অর্থাৎ তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমনই অভিযোগ। এবং তারপরই বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তাদের নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দ্বারস্থ হয় এবং তারপর গোটা বিষয়টি সামনে আসে এবং সেই মামলারই আজ শুনানি রয়েছে আলিপুর জাজেস কোর্টে। এবং এটাই দেখার যে আজ কি রায় হয় আলিপুর জাজেস কোর্টে, বিচারক কি রায় দেয় এবং তৃণমূল সাংসদ আজ তিনি আদালতে সশরীরে উপস্থিত হন কিনা। একেবারে শুভজিৎ, ধন্যবাদ তোমাকে। আজকেই আলিপুর কোর্টে আবাস দুর্নীতি মামলার রায় এবং সেখানেই নুসরাত জাহানের হাজিরা দেওয়ার কথা রয়েছে আজ, যদিও এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছননি নুসরাত জাহান, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। বাংলার মুকুটে এবার জুড়ল নয়া পালক। দেশের 3টি সেরা থানার মধ্যে স্থান পেয়ে গেল শ্রীরামপুর থানা এবং সেই পোস্ট এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জানুয়ারি পুলিশ আধিকারিকদের পুরস্কার দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন পলাশ চক্রবর্তী। পলাশ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একেবারে আমরা যেমনটা জানতে পারছি যে বাংলার মুকুটে কিন্তু নয়া পালক জুড়ল, শ্রীরামপুর থানা দেশের 3টি থানার মধ্যে রয়েছে। তোমাকে বলি যে হোম অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় সরকারের যে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে সেখানকার তারা কিন্তু 3 মাস ধরে সমীক্ষা চালিয়েছে সারা দেশের প্রতিটি থানায় এবং এই পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুর থানায় কিন্তু তারা সমীক্ষা চালিয়েছিল এবং এই শ্রীরামপুর থানা যে দেশের 3টি থানা তারা শিরোপা পেয়েছে, তার মধ্যে একটি। কি কারণে এই যে সমীক্ষা হলো, কি কারণ যে পুরস্কার পেলেন? মূলত জনসংযোগ, মানুষের সাথে কতটা নিবিড় সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার এবং জনসচেতনতা কতটা তারা করতে পারছেন, এর উপরেই কিন্তু তারা সমীক্ষা চালিয়েছিল এবং সেই সমীক্ষার পরই কিন্তু সারা দেশের মধ্যে শ্রীরামপুর থানা তারা কিন্তু সেরা শিরোপা পান। এবং তোমাকে বলি যে এই যে শ্রীরামপুর থানা যেমন পয় পরিষ্কার, এখানে এই যে ভিতরে যে পুকুরটি রয়েছে এই পুকুরে কিন্তু প্রতি রবিবার সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কিন্তু এখানে আসেন, সারা দিন ধরে তারা এখানে থাকেন, মাছ ধরেন, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেন এবং এই ধরনের বহু পরিষেবা শ্রীরামপুর থানার পক্ষ থেকে কিন্তু শ্রীরামপুরবাসীকে দেওয়া হয়, সেই কারণেই কিন্তু এই শিরোপা পেয়েছে। এবং তোমাকে বলি এই যে শ্রীরামপুর থানা যে পেয়েছেন তাতে আমাদের রাজ্যের যেমন বিষয় তেমন হুগলি জেলারও গর্ব যে এই যে থানা রয়েছে চন্দননগর কমিশনারেটের অন্তর্গত এই যে শ্রীরামপুর থানা, তা স্বভাবতই খুশির হাওয়া কিন্তু পুলিশ মহলে। স্বর্ণালী, একেবারে তার পাশাপাশি তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্তৃপক্ষ তারা কি বলছেন, এর প্রতিক্রিয়ায় তাদের কি মন্তব্য? দেখো, গতকালই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত জাবালকে যেটা জানিয়েছিলেন, স্বভাবতই তারা খুশি। গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী তার দপ্তরে এ বিষয়ে জানেন এবং তিনি গতকাল কিন্তু ঘোষণা করেন। ঘোষণার পরে কিন্তু পুলিশ মহলে খুশির হওয়া। তিনি কিন্তু এই কৃতিত্ব শুধুমাত্র পুলিশ যে শ্রীরামপুর থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার উপরেই দিয়েছেন, যে দিব্যেন্দু দাস, তার তত্ত্বাবধানেই কিন্তু এই প্রাইজ এসেছে এবং তিনি কিন্তু খুশি। এবং তিনি বললেন আগামী দিনে এই যে শিরোপা পেল সে থেকে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য থানাও তারাও কিন্তু উৎসাহিত হবে এবং তারা কিন্তু আরো ভালো মানুষের জন্য কাজ করবে, এই কথাও কিন্তু তিনি জানিয়েছেন। শ্রীরামপুরবাসী তারা কি জানাচ্ছেন? তারা এই পুলিশ আধিকারিক বা পুলিশ কর্তৃপক্ষ তাদের উপর কতটা খুশি, তাদের কাজে কতটা খুশি তারা? দেখো, স্বভাবত তারা তো অবশ্যই খুশি এবং তারা যে তোমাকে বললাম যে প্রতি রবিবার শ্রীরামপুরের সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কিন্তু এখানে আসেন এই শ্রীরামপুর থানাতে। এবং এই যে তোমাকে আবারও বলছি, এই যে লেক ভিতরে যে পুকুর রয়েছে এখানে কিন্তু তারা এই পুকুর পাড়ে বসেন এবং তারা সারা দিন ধরে এখানে গল্প গুজব করেন, মাছ ধরেন, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেন।
স্বভাবতই খুশির হাওয়া কিন্তু শ্রীরামপুরবাসীর মধ্যেও, তারা কিন্তু এই যে থানার প্রতি আস্থা রেখেছেন, মানুষ শ্রীরামপুর থানার প্রতি আস্থা রেখেছেন, সেই কারণেই কিন্তু তারা খুশি। একেবারে ধন্যবাদ তোমাকে পলাশ। অর্থাৎ দেশের সেরা 3 থানার মধ্যে কিন্তু ইতিমধ্যেই বাংলায় একটা নয়া মুকুট পেল, অর্থাৎ বাংলার মুকুটে নয়া পালক জ্বলল। শ্রীরামপুর থানা কিন্তু ইতিমধ্যেই সেই দেশের 3 সেরা থানার মধ্যে সেই তালিকাভুক্ত হয়ে গেল এবং যার জন্য খুশি শ্রীরামপুরবাসী এবং তথা শ্রীরামপুর থানা। এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, জগদ্দলে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার এবং গ্রেফতার করা হয়েছে অর্জুন সিং এর আত্মীয় সঞ্জয় সিংকে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, জগদ্দলে যে তৃণমূল কর্মী খুন হয়েছিল সেই খুনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে। গ্রেফতার করা হয়েছে অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে। প্রতিবাদী জগদ্দলে বিক্ষোভ অর্জুন অনুগামীদের, সাংসদের কার্যালয়ের সামনে বিক্ষোভ। জগদ্দলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে। सरदार लोहा चोर हाय हाय लोहा चोर का तानाशाही नहीं चलेगा, पुलिस प्रशासन होशियार, पप्पू सिंह का बेआईनी भावे अरेस्ट करना नहीं चलेगा, पप्पू सिंह को बेआईनी भावे अरेस्ट करना नहीं चलेगा, पुलिस प्रशासन होशियार, तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। জগদ্দলে তৃণমূল কর্মী খুন এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে। এই ঘটনার প্রতিবাদে জগদ্দলে বিক্ষোভ অর্জুন অনুগামীদের, সাংসদের কার্যালয়ের সামনে বিক্ষোভ। জগদ্দলে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে। ঘটনার প্রতিবাদে জগদ্দলে বিক্ষোভ অর্জুন অনুগামীদের। জগদ্দলে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং গ্রেফতার। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি আর অন্যান্য খবর নিয়ে। এবার নজর রাখবো যে খবরের দিকে, দেশ জুড়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। আমরা জানি সংসদ ভবনে হানাদারি কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বারে বারে বিরোধী সাংসদেরা তারা দাবি করেছিলেন তাদের বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধী সাংসদেরা। তবে এখনো পর্যন্ত সেই বিবৃতি দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিবাদে যখন রেলে নেমে তারা বিক্ষোভ দেখায়, সেই মতো করে 146 জন সাংসদকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভা থেকে। সেই সাসপেনশনের প্রতিবাদেই যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ইন্ডিয়া জোটের নেতৃত্বের। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা, আমাদের দিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল সিং। काजल, जैसा जानकारी मिल रहा है कि इंडिया जोट का आज जंतर मंतर में एक विरोध कार्यक्रम है, अभी आपके पास क्या अपडेट है?
जी बिल्कुल, देखिए आज इंडिया गठबंधन की तरफ से जंतर मंतर पर एक विशाल प्रदर्शन किया जाएगा, जिसमें खुद कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष मल्लिकार्जुन खड़गे और राहुल गांधी वहां पर शामिल होंगे और लोगों को संबोधित करेंगे। ऐसे में ये आशंका जताई जा रही, ये कहा जा रहा है कि 1000 से भी ज्यादा लोग वहां पर पहुंच सकते हैं। और आज ये विरोध प्रदर्शन उस मामले पर है कि जिस तरीके से इतिहास में पहली बार ऐसा हुआ है कि इतनी बड़ी कार्रवाई हुई है। राज्यसभा और लोकसभा में 146 लोगों को, यानी कि 146 सांसदों को निलंबित किया गया है। ऐसे में लगातार कांग्रेस ये कह रही है कि बीजेपी लगातार तानाशाही कर रही है और तानाशाही के चलते ही इतने लोगों को बात सुनने के बजाय उनको निलंबित किया गया है। इसी के चलते आज 11 बजे से जंतर मंतर पर एक विशाल प्रदर्शन होने वाला है जो है इंडिया गठबंधन का। हाँ काजल, आप जो बोल रहे थे कि उसमें उपस्थित रहेंगे मल्लिकार्जुन खड़गे, और वो छोड़ के भी और कौन कौन नेतृत्व वहां पर उपस्थित रहेंगे? जी बिल्कुल, देखिए कांग्रेस के कई सारे प्रदेशों के प्रभारी रहेंगे, उसमें कई 3 राज्यों के मुख्यमंत्री के होने की भी संभावना है। ऐसे में जो प्रदेश अध्यक्ष अरविंदर सिंह लवली वो खुद शामिल होंगे। ऐसे में इंडिया गठबंधन से जितने भी लोग हैं अभी दिल्ली में मौजूद, वो लोग इस धरना प्रदर्शन में शामिल होंगे। और ऐसे में ये संदेश दिया जाएगा कि आखिर किस तरीके से ये कार्रवाई की गई है। जब विपक्ष ये लगातार हंगामा कर रहा था, विपक्ष इस बात पर लगातार ये बात उठा रहा था कि संसद पर संसद की सुरक्षा में इतनी बड़ी चूक हुई कैसे, तब जो है पक्ष की तरफ से या फिर यूं कहें कि केंद्र की बीजेपी सरकार की तरफ से धड़ाधड़ सांसदों को जो है निलंबित किया जा रहा था, बजाय इसके कि उस पर एक्शन लिया जाए, कि आखिर उस पर बोला जाए। गृह मंत्री अमित शाह जो है संसद में आए और दोनों सदनों को संबोधित करते हुए ये बोले कि आखिर इतनी बड़ी चूक हुई कैसे और क्या इस पर और ज्यादा सिक्योरिटी बढ़ाने की जरूरत है। दूसरी तरफ बीजेपी की अगर बात करें तो बीजेपी यही कह रही है कि जो सांसद है उनको आकर इस रणनीति पर चर्चा करनी चाहिए कि आखिर सिक्योरिटी को और ज्यादा टाइट कैसे किया जाए, सिक्योरिटी को और ज्यादा बढ़ाया कैसे जाए, किस तरह की घटना दोबारा ना हो। इसके बजाय अब जो विपक्ष है लगातार हंगामा करता हुआ नजर आ रहा है। धन्यवाद आपको काजल जी। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু যন্তর মন্তরের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং সেই মতো করেই 11টা থেকে বেলা 11টা থেকে শুরু হবে এই বিক্ষোভ কর্মসূচি ইন্ডিয়া জোটের নেতৃত্বের এবং সেইখানে সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খড়গে সহ কংগ্রেস নেতৃত্বরা। এবার আসবো পরবর্তী খবরে। বাগনানের কাগজ কারখানায় আমরা জানি আয়কর দপ্তর হানা দিয়েছিল এবং 44 ঘন্টা পর, টানা 44 ঘন্টা তল্লাশি অভিযান, ম্যারাথন তল্লাশি অভিযানের পর বেরোলেন আইটি অফিসারেরা সেখান থেকে। প্রায় 44 ঘন্টা তল্লাশির পর বাগনানের কাগজ কারখানা থেকে বেরোলেন আয়কর আধিকারিকরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আক্তারুল খান। আক্তারুল, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? আয়কর দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যেই যেমনটা জানিয়েছো তুমি বেরিয়েছে, তারা কি কোনো নথি বাজেয়াপ্ত করেছে? একদমই দেখো সন্ধানী, যে কোনো নথি বাজেয়াপ্ত হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো রকম স্পষ্ট জানতে পারা যায়নি। বলে রাখবো যে বুধবার বেলা 1টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরাই বাগনাঘাট গোলন্দাই কাগজ কারখানাতে হানা দেয়। তো টানা 44 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায়। অবশেষে আজ সকাল 9টা নাগাদ তারা কারখানা থেকে বেরিয়ে যায়। তবে কিছু উদ্ধার করেছে না কিছু বাজেয়াপ্ত করেছে কিনা সে বিষয়ে কোনো রকম কোনো স্পষ্ট কিছু জানা যায়নি। কারণ কারখানার যে গেট রয়েছে সেই গেট বন্ধ থাকার ফলেতে আমরা কোনো সংবাদ মাধ্যম কোনো রকম ভিতরের দিকে করতে পারেনি। যখন তারা বেরিয়ে যায় আয়কর দপ্তরের আধিকারিকরা গাড়ির ভিতরের থেকেই ভিতরে বসে থেকে তারা বেরিয়ে যায়, তাদের সঙ্গে কোনো রকম কথা বলা সম্ভব হয়নি। এবং তারপরে যখন সংবাদ মাধ্যম কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষ কোনো রকম এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে কিছু উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে কোনো রকম তথ্য যেমন হয়নি। তবে কি কারণে আয়কর দপ্তরের আধিকারিকরা টানা 44 ঘন্টা এই টানা যে ম্যারাথন তল্লাশি চালাচ্ছিল সে বিষয়ে কোনো রকম স্পষ্ট জানা যায়। একেবারে ধন্যবাদ তোমাকে আক্তারুল। প্রায় 44 ঘন্টা তল্লাশি অভিযানের পর বাগনানের কাগজ কারখানা থেকে বেরোলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। যদিও কোনো নথি বাজেয়াপ্ত হয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। বাগনানের কাগজ কারখানা থেকে বেরোলেন আইটি অফিসারেরা।
আমরা আবারও নজর রাখবো ডিএ আন্দোলনকারীদের আন্দোলনের দিকে। অর্থাৎ যেমনটা আমরা জানি যে নবান্ন বাস স্ট্যান্ডে আজ সকাল থেকে ডিএ আন্দোলনকারীরা আন্দোলন শুরু করেছেন, ধর্ণা কর্মসূচি রয়েছে তাদের। এবং আমরা যেমনটা জানি যে পুলিশের সঙ্গে তাদের বারে বারে দফায় দফায় কিন্তু বাক বিতণ্ডা হয় ডিএ আন্দোলনকারীদের, যেমনটা তারা জানিয়েছেন আমাদের কিছুক্ষণ আগে। এবং সেই কর্মসূচি কিন্তু এই কর্মসূচির অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের সেই অনুমতি অনুযায়ী তারা নবান্ন বাস স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি করছেন, ধর্ণা করছেন। এবং সেই ধর্ণায় বারে বারে বাধা দিয়েছে পুলিশ, এমনটাই বক্তব্য ডিএ আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে তর্কাতর্কিও হয়েছে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে। মূলত মহার্ঘ ভাতার দাবিতে এই ধর্ণা কর্মসূচি ডিএ আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা, তবে তারপরেও নিজেদের দাবিতে অনড় যৌথ সংগ্রামী মঞ্চ। পুলিশের সঙ্গে তর্কাতর্কি ডিএ আন্দোলনকারীদের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বারে বারে বাকবিতণ্ডা হচ্ছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, একেবারে সকাল থেকে যখন 5টা থেকে আন্দোলনকারীরা যখন এই বাস স্ট্যান্ডে তারা আন্দোলন শুরু করতে চায়, তখন থেকে পুলিশের সঙ্গে বচসা বাকবিতণ্ডা লাগে এবং ধাক্কাধাক্কিও দেখা যায়। তবে অবশেষে এখনো পর্যন্ত যৌথ মঞ্চের আন্দোলনকারীরা একদম নবান্ন বাস স্ট্যান্ডে, যেখানে তাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, সেখানে পোস্টার ব্যানার লাগিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে। মাঝে মাঝে তারা গানের মাধ্যমে এই প্রতিবাদ তুলে ধরছে যে ডিএ বকেয়া ডিএ নিয়ে দাবি। এই আন্দোলন তাদের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এখানে তারা আন্দোলন করতে পারবে, কিন্তু পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছিল। 144 ধারা জারি করা আছে, এখানে সেভাবে হাউলিং করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে একেবারে অনড় রয়েছে যৌথ মঞ্চে যারা এই ডিএ আন্দোলনকারী যারা রয়েছে, তারা সকলেই একই মুহূর্তে তারা গান বাজনা এবং তাদের যে প্রতিবাদ তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত করে যাচ্ছে। তবে পুলিশ একবারে প্রচুর পুলিশ রয়েছে, নবান্নের সামনে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। একেবারে কোনো রকম ভাবে আন্দোলনকারীরা যাতে নবান্নর দিকে না চলে যেতে পারে সেই দিকে নজর রয়েছে। কিন্তু একেবারে তারা যেই আন্দোলনকারীরা বলছে তারা নির্দিষ্ট কোর্টের রায় মেনে, কোর্টের নির্দেশ মেনে তারা কোনো রকম ভাবে ভাইলেট করবে না। তারা একবারে বাস স্ট্যান্ডে পোস্টার ব্যানারে ঘিরে দিয়েছে। এখনো পর্যন্ত তারা এইখানে স্লোগান দিচ্ছে, গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছে। নবান্নেই এই বাস স্ট্যান্ডে সকাল থেকে এই প্রতিবাদ আন্দোলন চলছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে এই আন্দোলন চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো কি ওর উদ্যোগ নেয় সেটা জানা। তবে তোমাকে বলে রাখি, কোর্টের নির্দেশ আছে 300 জনের বেশি এই আন্দোলনকারীরা এখানে আন্দোলন করতে পারবে না। সেই নির্দেশ মেনেই 300 জনেরই কম এই বাস স্ট্যান্ডে একেবারে তারা পোস্টার ব্যানার দিয়ে তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলো লিখে তারা এই মুহূর্তে গান বাজনা এবং তাদের যে স্লোগান, সেই স্লোগানের মাধ্যমে তাদের আন্দোলন জারি রেখেছে এই নবান্ন বাস স্ট্যান্ড। একেবারেই জগন্নাথ, অর্থাৎ পুলিশের সঙ্গে বারবার তর্কাতর্কি হচ্ছে ডিএ আন্দোলনকারীদের, তা সত্ত্বেও তারা নিজেদের দাবিতে অনড় এবং সেই ধর্ণা কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন নবান্ন বাস স্ট্যান্ডে। মুখ্যমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা, তবে সেই ডিএ বৃদ্ধির ঘোষণাকে না মেনে মানতে নারাজ ডিএ আন্দোলনকারীরা। তার পরিপ্রেক্ষিতে তারা ধর্ণা কর্মসূচি শুরু করেছেন আজ থেকে নবান্ন বাস স্ট্যান্ডে, এবং এই কর্মসূচি জারি থাকবে 24শে ডিসেম্বর পর্যন্ত। নিজেদের দাবিতে, মহার্ঘ ভাতার দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্নের সামনে ধর্ণায় বাধা পুলিশের, বারে বারে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ডিএ আন্দোলনকারীদের।
এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। ভাস্কর বাবু, বারে বারে অর্থাৎ কলকাতা হাইকোর্টের অনুমতি সত্ত্বেও আপনারা যে ধর্ণা অবস্থান চালাচ্ছেন নবান্ন বাস স্ট্যান্ডের সামনে, সেখানে কিন্তু বারে বারে পুলিশি বাধার সম্মুখীন পড়তে হচ্ছে আপনাদের, কি বলবেন? এই রাজ্যে তো সংবিধান মানা বা হাইকোর্ট মানা এর অভ্যাসের মধ্যে প্রশাসনের মধ্যে নেই, এবং এটা আমরা অভ্যস্ত। আমরা একটু অবাক হইনি, কিন্তু আমরা জানি যে আমরা কি উদ্দেশ্যে লড়ছি। আমরা লড়ছি এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। আমরা লড়াই করছি এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের জন্য সাম্মানিক বৃদ্ধি করতে। আমরা লড়াই করছি আমাদের বকেয়া যে মহার্ঘ ভাতা আছে সেই সমস্ত কিছুর জন্য। তার জন্য যে কোনো বাধার সম্মুখীন হয়ে এই লড়াই আমরা চালিয়ে যেতে রাজি আছি। কোনো কিছু আমাদেরকে এই লড়াই থেকে সরাতে পারবে না। ভাস্করবাবু, কলকাতা হাইকোর্টের অনুমতি রয়েছে আপনাদের এই ধরনের, তবুও পুলিশ আপনাদের বারে বারে বাধা দিচ্ছে। পুলিশের কি বক্তব্য এক্ষেত্রে? পুলিশের বক্তব্য মানে ভিত্তিহীন কথাবার্তা। যেমন ধরুন, আপনাদের এখানে অনুমতি নেই, আমরা ডিভিশন বেঞ্চে যাব, তারপরে দেখা যাবে, এখন বুঝতে পারবেন না। জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে, যে জায়গাটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে দেওয়া হয়নি। তাতে করে একটা সুবিধা অবশ্য পুলিশ আমাদের করে দিয়েছেন, সেটা হচ্ছে নবান্নের আরো কাছাকাছি আমরা বসে আছি এবং মাইক বাজাতে পারবেন না। যদিও আমাদের নির্দেশ আছে হাইকোর্টের যে 6খানা চোং থাকবে, বক্স থাকবে, মাইক্রোফোন থাকবে এবং 90 ডেসিবেলের মধ্যে আমাদেরকে শব্দ সীমাটা রাখতে হবে। আমাদেরকে মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি, বলতে মাইক ঢুকতেই দেওয়া হচ্ছে না। কোনো মাইকম্যানকে যাকে আমরা ঠিক করছি তাকে ভয় দেখিয়ে মাইক দিতে দেওয়া হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখা হচ্ছে, কিন্তু কোনো কিছুই আমাদেরকে এই আন্দোলন থেকে এবং লড়াই থেকে বিরত রাখতে পারবে না। ধন্যবাদ আপনাকে ভাস্কর বাবু। মুখ্যমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা, অথচ নিজেদের দাবিতে অনড় ডিএ আন্দোলনকারীরা। নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় অবস্থানরত ডিএ আন্দোলনকারীরা। মহার্ঘ ভাতার দাবিতে তাদের এই ধর্ণা কর্মসূচি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের।